বিএনপিকে কেন ভোট দিল? তাহলে আসলে কি মানুষ বিএনপিকে ভোট দিছে? না। তাহলে বিএনপি ক্ষমতায় আসছে একটা পারপাস সার্ভ করার জন্য। সেই পারপাসটা হচ্ছে একটাই, সেটা আমরা বলছি উদ্বুত্থান করছি, গণ উদ্বুত্থান করছি ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে। আর বিএনপিকে বসানো হয়েছে ইন্ডিয়ার দাসত্ব করার জন্য। সো ইনশাল্লাহ যতক্ষণ এই দেহে প্রাণ আছে এই দাসত্ব মেনে নিব না, নিতে দিব না। এবং 12 তারিখে যদি ভালোই এই গণ উদ্বুত্থানের এই যে সনদ, জাতীয় সনদ যদি বাস্তবায়ন না করেন, তাহলে কিন্তু করুণ পরিণতি অপেক্ষা করতেছে। যেভাবে হাসিনার করছে, হাসিনার তো তাও দিল্লি ছিল, আপনার কিন্তু দিল্লি নাই। আপনাকে লন্ডন ফেরত যেতে হবে, আর লন্ডন এখন ফেরত দিবে কিনা তাও জানি না, কারণ আপনি তো চলে আসছেন, যাওয়ার পথ থাকবে না। তো বাংলাদেশে থাকেন, ভালোভাবে থাকেন। মা যে স্যাক্রিফাইস করে এই দেশের মানুষের জন্য, আপনার জীবন বাঁচানোর জন্য, সেদিন 2008 সালের সেই কারচুপি নির্বাচনকে মেনে নিছে, সেই কথাটাকে স্মরণ করে দয়া করে এই প্রশাসক যেগুলো নিয়োগ দিচ্ছেন, দলীয়করণ করছেন, এগুলো করা থেকে বন্ধ রাখেন। দেশের মানুষের মনোভাব বোঝেন। আর তেল নাই, কৃষকের সার নাই। আপনারা জানেন কি না জানি না, আজকে আশুগঞ্জ ফার্টিলাইজার বন্ধ হয়ে গেছে গ্যাসের অভাবে। সামনে ঈদই মৌসুম, এদিকে চিন্তা করেন। চায়না থেকে কিভাবে সার আনা যায় সে ব্যবস্থা করেন, তেল কোথায় থেকে আনা যায় সে ব্যবস্থা করেন। আর সংসদের দ্বারা মিথ্যা প্রলাপন বন্ধ করেন। আপনারা আমাদের দোয়া করবেন, আল্লাহ বাংলাদেশকে আবার আজাদি দান করুক। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এই ছবিটা আমাকে দুইটা জিনিস মনে করায় দিচ্ছে। এক, উত্তরবঙ্গের মানুষ সহজ সরল হয়, এবং আমি উত্তরবঙ্গের মানুষ, সেজন্য গর্ববোধ করতেছি। দুই, কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারে না। কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারে না। কারণ যাকে এই ছবিতে দেখতেছেন, উনি কিন্তু ছাত্রলীগ করতেন, উনি ভিপি ছিলেন, কিন্তু আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের দুর্নীতির প্রতিবাদ করাতে 74 সালে ওখানে কারাবন্দী করা হয়। তার মানে পরবর্তীতে আপনারা সবাই মিলে দেখেন, শাহ মোয়াজ্জেম কে ছিলেন? ছাত্রলীগের সভাপতি ছিলেন। মিজানুর রহমান কে ছিলেন? এবং আপনাদের মাধ্যমে আর একটা জিনিস বলি, 62 সালে শেখ মুজিবুর রহমানের জেল হয়েছিল দুর্নীতির দায়ে, জানেন আপনারা? কোন ইতিহাসের বই এটা পাবেন না। একটা দুর্নীতিবাজ যখন এদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে, তখন তার মাথায় দুর্নীতি ছাড়া আর কোনো কিছু থাকে? তখন ওই রক্ষী বাহিনীর সময় এই ছবি যাকে দেখতেছেন, সেই সময় প্রতিবাদ করাটাও ছিল কি চরম দুঃসাহসিক কাজ। সেই জন্যে আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমাদের সবাইকে এই ভয় ভীতির ঊর্ধ্বে রেখে আজকে একটা সুন্দর সোনার বাংলা তৈরি করতে চাই, যে বাংলাদেশে আজাদি হবে, গোলামে হবে না। এখন আমি কিছু জিনিস বলি। আজকে একটু আগে আমার ভাই কর্নেল ভাই বলে দিলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সন্তান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি যদি তাকে জিজ্ঞাসা করি, গত 17 বছর আমরা বাংলাদেশের জনগণ যে অত্যাচার, গুম খুম এগুলোর কি হয়েছে, সম্মুখীন হয়েছি, সেটা কার জন্য জানেন? যখন তারেক জিয়ার বিরুদ্ধে মামলা হলো, ওনাকে জেলে নিয়ে যাওয়া হলো, এবং ওনার উপর অমানবিক, আমি আবার বলে দিচ্ছি, অমানবিক নির্যাতন করা হলো, যে নির্যাতন এই সংবিধানে নাই। ওনার মাজা ভেঙে দেওয়া হলো, এই সংবিধানে নাই। কোকোকে নিয়ে যাওয়া হলো, অত্যাচার করা হলো, এই সংবিধানে নাই। ওনার মা, আমাদের আপসীর নেত্রী, উনি একজন মা। তো আপনারা এখনো খেয়াল করে দেখবেন, হুইল চেয়ারে বসে আছে এয়ারপোর্টে কিন্তু তারেক জিয়া, এবং দাঁতের উপর দাঁত কামড় দিয়ে এইভাবে আছে, ব্যথার চোটে। এবং বেগম জিয়া সেই সময় আপোষ করলেন, আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিলেন এই দুই সন্তানকে বাঁচানোর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভুলে গেছেন। আপনার জীবনের জন্য আজকে যত জুডিশিয়াল কিলিং,
গুম খুম সবকিছু দেশের মানুষ সহ্য করছে। আপনার মায়ের সেদিন কি জন্যে আপনার মাকে সেদিন নেত্রী মেনে আপনি সেই মানুষ এসে প্রথমে একজনকে দাঁড় করায় দিচ্ছেন। শোনেন, একটা কথা আপনাদেরকে বলি, আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণ পড়তাম। সে ভাব সম্প্রসারণে ছিল কি যাতনা বিষে বুঝিবে কি কিসে কবু আসে বিষে দংশিনী যারে। এই কথাটা কেন বললাম? ৭১ সালে ২৫শে মার্চ শেখ সাহেব কোথায় চলে গেলেন? পাকিস্তানে চলে গেলেন। ৯ মাস কি পাকিস্তান থেকে সে যুদ্ধ দেখছে? যুদ্ধ কিরকম ভাবে হয়েছে দেখা গেছে? না, সে ওর কাছ থেকে জেলখানায় কিছু সংবাদ পাইছে। তাজউদ্দিন সাহেব বাংলাদেশ থেকে চলে গেছে ২৫ তারিখ রাতে, যে কলকাতায় ছিল। তাহলে দুইজন মানুষ স্বাধীনতা যুদ্ধে, দুইজন মানুষ নেতৃত্ব দিল, শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দিন। কি মতে? এই সংবিধান মতে। এখানে তো ইয়া নাই, কে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নাই। তাহলে এই সংবিধান যদি ঠিক হয়, তাহলে যুদ্ধের নেতৃত্ব দিল কে? দুইজন লোক। কে কে দুইজন লোক? শেখ মুজিবুর রহমান আর তাজউদ্দিন, যে দুইজন সামনে থেকে কোনো নেতৃত্ব দেয়নি। আজকে এই সংসদে দাঁড়িয়ে যারা জুলাইকে বলতেছে জুলাই অক্ষরে অক্ষরে পালন করবে, এই দুটা লোকও এই দেশে ছিল না এই আন্দোলনের সময়। একজন ছিলেন লন্ডনে আর একজন ছিলেন শিলংয়ে। সেই জন্য আমি বললাম কভু আসি বিষে দংশিনী যারে। আরে আপনি তো ছিলেনই না, আপনি দেখছেন, তা আপনি কিভাবে বুঝবেন এই ব্যথাটা? সেই জন্য আপনার কাছে মনে হয়েছে কি কনস্টিটিউশনটায়, এই সংবিধানটার জন্যই হয়তো আমরা লড়াই করছি। ওই জন্য আপনি আবার গোলায় ফেলছেন। ৯০ সালকে আপনি কি করছেন যে এই বিপ্লবের সাথে তুলনা করতে যাচ্ছেন। আমি মাঝে মাঝে ভাবি যে বিএনপির সৌভাগ্য যে আল্লাহ আমাকে ওই সংসদে রাখেনি। কারণ কালকে যে মিথ্যাচার করা হলেন, মিথ্যাচারটা কি? উনি বললেন যে সংসদ কি সার্বভৌম, তারা যে কোনো আইন তৈরি করতে পারে। ভাই, তাই যদি পারেন কালকে সুপ্রিম কোর্ট বন্ধ করে দেন, আমরা অন্য প্রফেশনে চলে যাই। এই কনস্টিটিউশনে বলা আছে আইন বৈধ না অবৈধ এটা দেখার একমাত্র ক্ষমতা কার? সুপ্রিম কোর্টের। আপনি উঠে বলতেছেন যে না, আমরা যা বলবো সেটাই আইন, সুপ্রিম কোর্টকে। অতএব পঞ্চদশ সংশোধনের কথা বলে বেগম খালেদা জিয়া, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, এই সংবিধান ফেলে দেওয়ার কথা যে বললেন, ওনাদের কথা ছিল পঞ্চদশ সংশোধনীতে যেসব করা হয়েছে সেই কারণে সংবিধান ফেলে দিতে বলা হয়েছে। এখন সেই সংবিধান আমরাই কি করব? আমরা অ্যামেন্ডমেন্ট করব। আমরা সংস্কার করব না, আমরা কি করব? অ্যামেন্ডমেন্ট করব। অ্যামেন্ডমেন্ট পরিবর্তন আর সংস্কারের মধ্যে একটু পার্থক্য আছে। আবার ওনারা আবার এই পরিবর্তনটা করতে চায় কি, একটা শরীর রাখবে, মাথা রাখবে না। মাথাহীন দেহের কোনো মূল্য আছে? মূল্য নাই। এই যে একটু আগে ভাই আসছিলেন আপনাদের সামনে দাঁড়ায়, ওনারা কেন গুম কমিশন কে কেন এই অধ্যাদেশকে বাদ দিতে চাচ্ছেন? তাহলে ওনাদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, যে দাদারা ওনাদেরকে ক্ষমতায় বসাইছেন, তারা হয়তো বলছেন তোমরা করো কি, গুম আরো গুম করতে হবে তো সামনে। ওই জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন মবের নামে রাস্তায় নামতে দিব না। তাহলে একটার সাথে আর একটার সম্পর্ক দেখেন। এবার আমি আপনাদেরকে আর একটা দিকে নিয়ে যাই, সেটা হচ্ছে রাষ্ট্রের আমরা জনগণ এই সংবিধান অনুযায়ী মালিক। তাহলে আমি মালিক, তা আমি মালিক হয়ে আমি হাঁ ভোটে ভোট দিছি এবং ৭০% লোক হাঁ ভোটে ভোট দিছি। তাহলে আমি জনগণ, রাষ্ট্রের মালিক। আমি এখন মালিক হয়ে, তুমি সরকার তোমাকে আদেশ দিচ্ছি তুমি জুলাই সনদ যা যা আছে তাই পালন করো। তা মালিকের কথা কি তুমি কি করতে পারো? অগ্রাহ্য করতে পারো? গভর্নমেন্ট, সরকার কি? সরকার জনগণের চাকর, একদম সহজ সরল কথা। চাকর যদি কি করে, মালিকের কথা না শুনে, সে চাকরে আপনি রাখবেন? রাখবেন না? রাখবেন না? রাখবেন না। তাহলে আজকে আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সরকার, আপনি হচ্ছে জনগণের সেবক, আপনি সেই সেবক হয়ে মালিকের কথা শুনতেছেন না, মালিক কিন্তু আপনাকে ফেলে দিবে।
মালিক কিন্তু আপনাকে ফেলে দিবে। কেন ফেলে দিবে? চলেন, আপনি আমাদেরকে বলছেন যা কিছু হয়েছে এখন পর্যন্ত সব সংবিধানের আলোকে, সব সংবিধানের আলোকে, ঠিক আছে। শেখ হাসিনা একটা ক্লিপ বের হয়েছে গত পরশুদিন, ওই যে ভাই বললেন ভাইকে গুম করা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে। আমি চাইছিলাম ভাই আয়না ঘরের বর্ণনা দেখ। আমি জানি না ভাইয়ের আয়না ঘরে সোফা সেট ছিল কিনা, লন ছিল কিনা, ভাইকে কি 3 বেলা, হাসিন ভাই আপনাকে কি 3 বেলা চাটা দিত? টিভি দেখার সুযোগ ছিল? তাহলে যদি সুযোগ থেকে থাকে তাহলে আমি বলবো যে হ্যাঁ সালাউদ্দিন সাহেবও গুম হয়েছে। আর যদি এটা না হয়ে থাকে তাহলে হাসিনা যে কথা বলছে সালাউদ্দিনকে আমি কখন গুম করলাম? সালাউদ্দিনকে দোতলা বাড়িতে রাখলাম, সালাউদ্দিনকে দোতলা বাড়িতে। এটা শাহরিয়ার কবির আমি বলতেছি না, শেখ হাসিনা বলতেছে। তাহলে সালাউদ্দিন সাহেব কিভাবে গুম হলেন? যেভাবে কালকে মিথ্যাচার করে কিছু ছেলে পেলেকে আপনারা ছবি লাগায় জুলাই যোদ্ধা বানায় কি করছিলেন, সংসদের ওই ভিআইপি গ্যালারিতে বসাইছেন। কি তাজ্জব কথা! মানে কনস্পিরেসি একটা শেষ থাকতে হয়। ভিআইপিতে আমাদের মতো লোকেরা যায় বসবে, আপনি এক গাদা ছেলে পেলে নিয়ে গেলেন, নিয়ে যে পুলিশ দিয়ে, এবং আবার বলে দিচ্ছি আমার চোখের সামনের ঘটনা, পুলিশ দিয়ে তাদেরকে ঢুকালেন, ঢুকে আবার বললে দিলেন এই তুমি এই রোতে থাকো, এই রোতে থাকো। এই যখন ওই চিফ হুইপ কথা বলতেছে পুলিশ ভিতরে দাঁড়াও 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 সবাই সামনে যাও। এই নাটক বন্ধ করেন, এই নাটক বন্ধ করেন। কালকে আমি নিজে ওই মেঘনাতে ছিলাম, একদম পিছনে, কারণ আপনি আপনার তো ক্যাডার বাহিনীর সামনে বসায় রাখছেন, আমাদের মতো লোকের ইজ্জত দিবেন কেন? পৃথিবীর ইতিহাসে এটা বিরল, পৃথিবীর ইতিহাসে এটা বিরল। এবার আমি আপনাদেরকে একটা একটা করে কথা বলি, কোন সংবিধানের কোন ধারার আন্দোলনে এই গণ আন্দোলন হলো? কেউ কি বলতে পারবেন সংবিধানের কোন ধারার আন্ডারে এই গণ আন্দোলন হলো? সংবিধানের কোন ধারার আন্ডারে আপনি পুলিশকে মনোরাস্ত্র দিলেন? সংবিধানের কোন ধারার আন্ডারে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করা হলো? আচ্ছা, এটা না হলে গণ অভ্যুত্থান আপনি মানেন না, বিপ্লব মানেন না, খুব ভালো কথা। আপনি আমাকে বলেন সেদিন 5 তারিখে মাননীয় সেনাপ্রধান সংবিধানের কোন ধারার বলে আপনাদেরকে কোথায় সেনা প্রধানের অফিসে ডাক দিল, এবং সেই ডাকে আপনি ফখরুল সেখানে উপস্থিত হলেন। দয়া করে বলেন যে সংবিধানের কোন ধারায় আছে সেনাপ্রধান সমস্ত বিরোধী দলকে সেনানিবাসে ডাকতে পারে? আছে? নাই। আসেন, আপনি সেনাপ্রধান সবাইকে বলল চলেন সরকার গঠন করি, এটা সংবিধানে কোন ধারায় আছে? সংবিধানের ধারা আছে আর একজন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়ার আগ পর্যন্ত সেই প্রধানমন্ত্রী থাকবে। তাহলে আজকে আপনি প্রধানমন্ত্রী হলেন কিভাবে? তাহলে 29 সালের আগে তো নির্বাচন হওয়ার কোনো বিধান এই সংবিধানে নাই, তাহলে আপনি হলেন কিভাবে? এবার আরো একটা জিনিস বলি, আপনারা রাষ্ট্রপতির কাছে গেলেন, রাষ্ট্রপতির কাছে গিয়ে আপনারা তার সাথে আলোচনা করে কি করলেন? সংসদ ভেঙে দিলেন। সংসদ ভেঙে দেওয়ার জন্য এই সংবিধানে আছে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ক্রমে তার অনুমতি ক্রমে সংসদ ভেঙে দিতে হবে। সেদিন আপনি প্রধানমন্ত্রী পাইলেন কোথায়? সেদিন আপনি প্রধানমন্ত্রী পাইলেন কোথায়? প্রধানমন্ত্রী তো পালায় গেছে। তাহলে কার অনুরোধে আপনি সংসদ ভেঙে দিলেন? তাহলে এই ভেঙে দেওয়াটাও সংবিধানে নাই। তাহলে আজকে যদি কেউ চ্যালেঞ্জ করে যে আপনাকে রাষ্ট্রপতিকে এই ক্ষমতা কে দিল, রাষ্ট্রপতিকে এই ক্ষমতা কে দিল? কারণ সালাউদ্দিন সাহেব আবার বলতেছে রাষ্ট্রপতিকে দিয়ে ইউনূস সাহেব জোর করে অনেক কাজ করাইছে। তাহলে রাষ্ট্রপতিকে দিয়ে সালাউদ্দিন সাহেব অনেক কাজ করাইছে, কিন্তু সালাউদ্দিন সাহেবের ভাসুর হয় কি জানেন? সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। ওই জন্য ওই নামটা নেয় না, কারণ ওই আসিফ নজরুল ছাড়া তো ট্রুথ হাত পাওয়া হতো না। কারণ দেখেন কেন বললাম যে ওনাদের সৌভাগ্য আমি পার্লামেন্টে নাই। রাষ্ট্রপতি হচ্ছে রবার স্টাম্প, যত আইন করে দেয় সব করে দেয় আইন মন্ত্রণালয়। তাহলে আসিফ নজরুল এই জুলাই সনদ থেকে শুরু করে সংসদ ভাঙা থেকে শুরু করে যা কিছু করে দিছে সব কিছু করে দিছেন কে?
আসিফ নজরুল। আর আসিফ নজরুল কোনো কিছুই রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলকে না দেখা করাতে পারেন না। সেই সময় রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল কে ছিল? আজকের আইনমন্ত্রী। আইনমন্ত্রী সাহেব ওই জন্য একটা বারের জন্য আসিফ নজরুলের নাম নেয় না, কারণ আসিফ নজরুল আর আইনমন্ত্রী মিলেই কাজ করছে কিভাবে জুলাইকে খেয়ে ফেলে দেওয়া যায়। কারণ এরাই হচ্ছে বাই প্রোডাক্ট কার? প্রথম আলো গঙের। আমার ভাই বললো ভারতের কথা, এই জন্য এদের খুব লাগে প্রথম আলোর জন্য। অন্য মিডিয়া বন্ধ করে দেয়, কিচ্ছু যায় আসে না। আপনারা জানেন যে ইউনূস সরকারের সময় বাংলা এডিশন নামে একটা অনলাইন ইয়া ছিল, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা নিয়ে তো হাউকাউ নাই। সো কেন এই কথাটা বললাম আবার বোঝেন। আসিফ নজরুল রা কি করলেন? আসিফ নজরুলরা কি ষড়যন্ত্র করলেন? আসিফ নজরুলরা ষড়যন্ত্র করলেন কিভাবে বিএনপিকে ক্ষমতায় আনা যায়। সেই জন্য সংসদে বলতেছেন যে কে রাষ্ট্রপতিকে দিয়ে সব কাজ করাচ্ছে। কে করাচ্ছে? তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারে কে? আইন পাশ কি ইউনূস সাহেব করেন? আইন তৈরি কি ইউনূস সাহেব করেন? আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, যদি বিএনপির ভাইরা দয়া করে আজকেও সংসদ বসবে, একটু যদি বলতেন যে আইন তৈরি আসিফ নজরুল ছাড়া আর কেউ যদি করে থাকে এবং সে আইন যদি রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি নিজে তৈরি করে থাকে, আমি আমার কান কেটে দেব। আর তার চেয়েও বড় কথা, সেদিন যেমন দুঃখ করে বলছিলেন যে 30 বছরের প্র্যাকটিস জীবন, কালকে আপনাদের এই ফ্রড দেখে মনে হয়েছে আমার এই ব্যারিস্টারি পড়া, আইন পড়া, রাষ্ট্রবিজ্ঞান পড়া, হাইকোর্টে প্র্যাকটিস করা সব অমূলক। জন সালাউদ্দিন সাহেব বললেন আপিলেট ডিভিশনের দরকার নাই, সব আইন আমরা বাতিল করে দেব। তাজ্জব কথা। এই কথার একটা মিনিং আছে। আপনি তো দস্তখত করে এসছেন না, আজ পর্যন্ত কি বলছেন যে কার ইশারায় আমি দেশে আসলাম, কে আমাকে আসতে দেয়নি বলতে পারছেন? সে সৎসাহস তো আপনার নাই, কারণ আপনি দস্তখত করে আসছেন। কি দরখাস্তখত করে আসছেন? জুলাই সনদ বাস্তবায়ন হতে দিব না। জুলাই সনদ বাস্তবায়ন হতে দিব না। জুলাই সনদের মধ্যে যা যা আছে একটাও বাস্তবায়ন হবে না। কালকে ওনারা যখন বললেন 96টা কি বাস্তবায়ন হবে, আপনাকে একটা কথা বলি, আপনার সামনে সব খাবারের প্লেট রেখে দেওয়া হলো, আপনার মুখ আটকায় রেখে দেওয়া হলো, মুখে কাপড় দিয়ে পেঁচিয়ে আটকায় রাখা দেওয়া হলো, সামনে পোলাও, কোরমা, রোস্ট সব কিছু থাকলো। আপনি খেতে পারবেন? ভাই একটু শোনেন, খেতে পারবেন? আজকে এই জুলাই সনদের অবস্থা হচ্ছে তাই। জুলাই সনদের অবস্থা হচ্ছে তাই। গুম করে দেখেন, আমি নিয়ে আসছি গতকালকে, এখানে একটা বই ছিল, এটা হচ্ছে সংসদ থেকে রিপোর্ট দিছে। এই রিপোর্টে দেখেন, আমি ওই যে সবাই বলে আমি খালি বই নিয়ে যাই, কারণ ওনারা যা তো দাঁড়ায় বলে যাচ্ছে, যা ইচ্ছা বলে যাচ্ছে, আমরা একটু দেখায় বলি। 3টা অধ্যাদেশ তারা বাতিল করে ফেলছে অলরেডি সংসদে না তুলে। কি কি অধ্যাদেশ? সচিবালয়, জাতীয় সংসদ সচিবালয়ে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ, এই 3টা বাতিল করে ফেলছে। দেখেন এবারে আসেন কি করছে, বাকি 16টা সংসদে এখনই বিল আকারে উত্থাপন করা হবে না। তুমি বলতেছো সংবিধান মানো, সংবিধানে বলা আছে, কি বলা আছে, যে 30 দিনের মধ্যে, প্রথম সেশন থেকে 30 দিনের মধ্যে এই সমস্ত অধ্যাদেশকে আইনে পরিণত করতে হবে, না হলে সে আইনগুলো, অধ্যাদেশগুলো মৃত্যুবরণ করবে। যে তুমি এই 16টা অধ্যাদেশটা প্লেস না করলে এই 16টা অধ্যাদেশ কি হয়ে যাবে? মৃত্যুবরণ করবে। এখন দেখেন 16টা অধ্যাদেশে কি কি আছে। মানবাধিকার কমিশন, এই যে আমি বক্তব্য দিচ্ছি, এটা এই যে 12 তারিখের পর আর বক্তব্য দিতে পারবো না, তখন বলবে কি এই রাষ্ট্রের কি করতেছে, নিরাপত্তা বিঘ্নিত করতেছে। সুন্দর, আমাকে ওই যে ভাই যেখান থেকে বের হয়ে আসছে ওখানে আমাকে ঢুকায় দিবে। সেই জন্য মানবাধিকার কমিশন কোনোভাবে বাস্তবায়ন করা যাবে না। মানবাধিকার কমিশন বাস্তবায়ন করবেন না কেন? তার পক্ষে কি একটা কথা বলছেন? না। তারপর কি আছে দেখেন, তারপরে আছে হচ্ছে কি ব্যাংকের সংস্কার। আজকে বোধহয় কেউ আমার দেশ দেখলে দেখতে পারতেন, 17টা ব্যাংকে কোনো টাকা নাই।
আর আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করলেন কাকে? যে নিজে ঋণ খেলাফি, যে টাকা দেয়নি, যে টাকা দেয় না, তার টাকা দেওয়ার অভ্যাস আছে? যার কাছ থেকে রাষ্ট্র এতদিনে টাকা উদ্ধার করতে পারেনি, তাকে আপনি বাংলাদেশ ব্যাংকে বসাইছেন, তার প্রথম কাজ কি হবে? কিভাবে টাকা না দেওয়া না যায় সেই ব্যবস্থা করা, আর কিভাবে কৃষকের কাছ থেকে আদায় করা যায় সেই ব্যবস্থা করা। তাহলে আপনি সেটাও করলেন না। আসেন, তারপরে আছে কি? গুম অধ্যাদেশ। তা আপনারা কি চান, এদেশের মানুষ কি চায় আর কেউ গুম হোক? না। সো এইভাবে 16টা অধ্যাদেশ ওনারা কি করলেন? বাস্তবায়ন করলেন না। তাহলে বিএনপিকে কেন আমরা নিয়ে আসলাম? আমরা শপথ নিয়েছিলাম প্রজন্ম থেকে প্রজন্মে আমরা আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে রাজপথে অবস্থান করব। ক্ষমতাটা গুরুত্বপূর্ণ নয়, সংসদে যাওয়াটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ সেটাই যখন একটা দেশের মানুষকে উদ্বুদ্ধ করে দেশপ্রেমিক হিসেবে গঠন করা যায়। এই যে আমার সামনে বসে আছে প্রাক্তন সেনা সদস্য হাসিন ভাই, আমি দীর্ঘদিন ধরে ওনাকে ফলো করি। উনি তো এমপি হওয়ার জন্য মাইকের সামনে কথা বলেন না, উনি তো মন্ত্রী হওয়ার জন্য কথা বলেন না। ওনার মনের মধ্যে তো এই খায়েশ নাই যে আমাকে সংসদ ভবনে যেতে হবে। উনি কোন আদর্শে কথা বলেন? উনি যেই আদর্শটায় কথা বলেন সেই আদর্শের নাম দেশপ্রেম। ওনার সাথে আমরা জাকপান নেতা কর্মীদের খুব বেশি মিল পাই। এই কারণে দাওয়াত দেওয়ার সময় সর্বপ্রথম ফোনটা ওনাকে করেছিলাম। উনি মাইকের সামনে এসে বারবার কথা বলেন, বারবার স্মরণ করিয়ে দেন। আমরা জাকপাও স্পষ্ট ভাষায় বলতে চাই, সেই 1971-এর পর থেকে লাল সবুজের পতাকা পেয়েছিলাম, নামকা ওয়াস্তে স্বাধীনতা পেয়েছিলাম, সার্বভৌমত্ব পাই নাই। ভারতের আধিপত্যবাদ আমাদের গ্রাস করে খেয়েছে। সামনের বাংলাদেশেও এই আধিপত্যবাদকে আমরা চাই না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে তার নিজ মাতৃভূমি ভারতের দিল্লিতে পালিয়ে গেলেন, আপনারা সবই জানেন। তারপরে আমরা স্বপ্ন দেখেছিলাম, আমরা আশা করেছিলাম একটি নতুন বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে প্রকৃত স্বাধীনতা, প্রকৃত সার্বভৌমত্ব এবং প্রকৃত গণতন্ত্র পাব। খুব আশা নিয়েছিলাম, নতুন করে স্বপ্ন দেখেছিলাম। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ সেই স্বপ্নটাকে দুমড়ে মুচড়ে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে। একটি ম্যানেজ ভোট আয়োজন করা হয়েছিল। এখানে যারা প্রবীণ রয়েছেন তাদের মনে থাকার কথা, তরুণরা নাও চিনতে পারে, 2008 সালে একটা নির্বাচন হয়েছিল বাংলাদেশে। চমৎকার তকমা লাগানো নির্বাচন। ভোট কেন্দ্র দখল করা হয় নাই, ব্যালট বক্স আগে থেকে সিল মেরে রাখা হয় নাই, মারামারি হানাহানি কাটাকাটি কিছু হয় নাই। কিন্তু ফলাফল গণনা এবং ঘোষণার সময় পরিবর্তন করে দেওয়া হয়েছিল। সেই 2008 সালের স্টাইলে আমরা এই সর্বশেষ নির্বাচনটা দেখতে পেয়েছি। নির্বাচনের একদিন পরে নির্বাচন কমিশনে গিয়েছিলাম 11 দলের পক্ষ থেকে, বুঝার জন্য আপনাদের অনুভূতিটা কেমন। এই যে চমৎকার একটা নির্বাচন আয়োজন করলেন, ফলাফল ঘোষণার পরবর্তী 2 ঘন্টায় আমরা মনিটরিং রুমে বসে দেখলাম সংখ্যাগরিষ্ঠ না 200-রও অধিক আসনে আমরা চমৎকারভাবে 11 দলে গিয়ে আছি। তারপর যে 1 থেকে 1.5 ঘন্টা ফলাফল ঘোষণা করা বন্ধ করে দিলেন, তারপরে যে ফলাফল পাল্টে দিলেন, আপনাদের অনুভূতিটা কেমন? নির্বাচন কমিশনে গিয়েছিলাম, সাংবাদিক ভাইদের মনে থাকার কথা, বের হয়ে আমরা প্রেস ব্রিফিংও করেছিলাম। তারা আমাদের উত্তর দিয়েছিল, একটা নির্বাচন হয়েছে দেখুন যেখানে একটাও খুন হয় নাই, বড় মাপের কোনো সংঘর্ষ হয় নাই, কোনো মারামারি হয় নাই। সেদিন মুচকি হেসেছিলাম, হেসে বলেছিলাম 2008-কে আরো পরিশুদ্ধ করে করবেন, সেটা আগে বললেই হতো, তাহলে আমরাও ওভাবে করে প্রস্তুতি রাখতাম।
তো ওনারা এটার কোনো পাল্টা জবাব দিতে পারে নাই। বাস্তবতা হচ্ছে জনগণের যে ভোটের অধিকার, ভোট প্রদান করার অধিকার দেওয়া হয়েছে, এই আঙুলের মধ্যে কালো রং লেপন করা হয়েছে, কিন্তু সেই ফলাফলটাকে ঘোষণা করা হয় নাই। সেই ফলাফল যদি ঘোষণা করা হতো তাহলে আজকের এই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকতো ডাক্তার শফিকুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকার। এই কারণে আমাকে এখন বারবার বলতে হয় জনতার প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান, কারণ তিনি প্রধানমন্ত্রী হয়েছেন সেটা কেড়ে নেওয়া হয়েছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমরা সেদিন চাইলে পারতাম নির্বাচনটাকে বয়কট করার, নির্বাচনটাকে বর্জন করার, সংসদকে দূরে রেখে রাজপথে নামার। আমি বারবার আমার বক্তব্যে স্পষ্ট করার চেষ্টা করেছি, আবারও স্পষ্ট করে বলতে চাই, সেদিন আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছিলাম, কারণ হচ্ছে সেদিন রাজপথে আন্দোলনে নামলে একটি জরুরি অবস্থা সৃষ্টি হতে পারত, একটা মহল সুযোগ নিতে পারত এবং সেই সুযোগে দেশে অস্থিরতা সৃষ্টি হতো। আমরা সেটা চাই নাই। আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য, নতুন বাংলাদেশের সোনালী অধ্যায় গড়ার জন্য সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যারা ফলাফলে যাদেরকে বিজয়ী দেখানো হয়েছে, প্রয়োজনে তারা সংসদে যাবে, আমরা বাকিরা রাজপথে থাকব, প্রস্তুতি নিয়ে থাকব। সেদিন আমাদের মধ্যে আলোচনা হয়েছিল কি নিয়ে প্রস্তুত হতে হবে। সবার চোখে চোখে, সবার মুখে মুখে 11 দলের নেতাদের মধ্যে একটি কথাই ঘুরছিল, আমরা গণভোট জাতীয় নির্বাচনের আগে চেয়েছিলাম, আমাদের সেই গণভোটের দাবি মেনে নেওয়া হয় নাই। জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন করেছিল অন্তর্বর্তী সরকার, কারণ সেই সময় থেকেই আমরা বুঝতে পেরেছিলাম যদি কোনো কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে, তারা জুলাইকে অস্বীকার করবে, তারা জুলাইকে বিক্রি করবে, তারা ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করবে। এই কারণে আমরা বারবার দাবি জানিয়েছিলাম গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে, জনগণের রায় আগে দেওয়ার সুযোগ দিতে হবে, সকল আদেশ এবং অধ্যাদেশ এগুলোকে সুন্দর মতো বাস্তবায়নের কার্যক্রম শুরু করতে হবে, তারপর জাতীয় নির্বাচনটা দিতে হবে। সে সময় আমাদের দাবি মেনে নেওয়া হয় নাই, তার ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, জুলাই সনদ যখন লেখা হয়, ঐক্যমত্য কমিশনে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল দীর্ঘ 8 মাস আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরেই জুলাই সনদ লিপিবদ্ধ করা হয়েছিল। জাতীয় সংসদের সামনে জুলাই সনদে যখন স্বাক্ষর করা হয়, তখন সবচেয়ে বড় হাসিটা যিনি দিয়েছিলেন, সকল দাঁত বের করে ছবি খুলে দেখবেন আমার কথা বিশ্বাস না হলে, তার নাম হচ্ছে সালাউদ্দিন সাহেব, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বারবার তারা বক্তব্যের মাধ্যমে বলেছিল আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব, কোনো আইন বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এটা ছিল বিএনপির নেতাদের স্টেটমেন্ট। ইতিহাস সাক্ষী, দেশের মানুষ সাক্ষী, সাংবাদিক ভাই বোনেরা সাক্ষী, সকল কিছু লিপিবদ্ধ আছে। পরবর্তীতে আদেশ হলো কোনো আপত্তি নাই, পরবর্তীতে অধ্যাদেশ হলো কোনো আপত্তি নাই, গণভোট জাতীয় নির্বাচনের দিন নির্ধারিত হলো কোনো আপত্তি নাই। জনাব তারেক রহমান লন্ডনের মুফতি দেশে এসে বাধ্য হয়ে একটা সমাবেশে বললেনও দয়া করে আপনারা গণভোটে হাকে জয়যুক্ত করবেন। সেই গণভোট শেষ হলো, এখন তারা গণভোট অধ্যাদেশই বাতিল করে দিতে চায়। আমি ধরে নিলাম ম্যানেজ ভোটের মাধ্যমে
বিএনপি যেই 50% ভোট পেয়েছে বা 51% পেয়েছে, ধরে নিলাম কথার কথা যুক্তির স্বার্থে যে এটাই সঠিক, যদি তাও সঠিক হয়ে থাকে 50% ভোটের মালিক হয়ে 70% গণভোটের রায়কে আপনি অস্বীকার করেন, কোন দুঃসাহসে, কোন বেঈমানি করে, কোন মুনাফিকি করে বাংলার মানুষ মেনে নেবে না? সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা শপথ গ্রহণের সেই দৃশ্যটা মনে থাকার কথা। ক্ষমতায় আরোহণ করেই ক্ষমতার জন্যে সংসদের সদস্য হিসেবে বিএনপির নেতারা সারিবদ্ধভাবে আনন্দের সাথে শপথ নিলেন। সংস্কার পরিষদ গঠনের শপথ নেওয়ার বেলায় তারা আর রাজি হলেন না। একই অন্তর্বর্তী সরকারের আওতায়, একই নির্বাচন কমিশনের আওতায় একই দিনে দুটো নির্বাচন হলো, একটি সংসদ গঠনের জন্য, একটি সংস্কার পরিষদ গঠনের জন্য। একই দিনে দুটো নির্বাচন হলে কিভাবে একটি হালাল হয় আর একটা হারাম হয়, এইটা আমার মতো মানুষের পক্ষে বোধগম্য হওয়া সম্ভব নয়। এটা ভালো বলতে পারবেন ওই যে ভারতের শিলংয়ে দীর্ঘদিন যিনি বিলাসবহুল জীবন কাটিয়ে ট্রেনিং নিয়ে দায়িত্বপ্রাপ্ত হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তার কাছে ভালো ভালো রকমের ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষ এখনো বুঝে উঠতে পারে নাই একই দিনে দুইটা ভোট দিলাম, কেন একটা হালাল, কেন একটা হারাম, কেন একটা বৈধ, কেন আরেকটা অবৈধ। আমাদের সংসদে এখন নতুন শিক্ষক হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী, শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত ভারতীয় এজেন্ট বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে এই মুহূর্তে আমাদেরকে শিক্ষা দেন। উনি হয়েছেন শিক্ষক, পুরো দেশবাসী তার ছাত্র। চমৎকার এক অবস্থা। একটি সংসদের সৌন্দর্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলের নেতার মধ্যে কথোপকথন। আপনারা সংসদ ফলো করলে দেখবেন বিরোধী দলীয় নেতার বক্তব্যের পর প্রধানমন্ত্রী আর বক্তব্য দিতে উঠেন না। উনি স্ক্রিপ্ট ছাড়া কথা বলতে পারেন না। ওনার সামনে দিস্তা দিস্তা কাগজ লাগবে, উনি দেখে দেখে পড়বেন, তার মধ্যে আবার দুই একটা শব্দ ভুল উচ্চারণ করবেন, চট্টগ্রামের জায়গায় বগুড়া বলবেন, এভাবে উনি অভ্যস্ত। স্কাইপি লিডারের যেটা হয় আর কি, স্কাইপির মাধ্যমে রাজনীতি করে অভ্যস্ত। তো মাননীয় বিরোধী দলের নেতার বক্তব্যের পর মাননীয় প্রধানমন্ত্রী আর মাইক নিয়ে বক্তব্য দিতে পারেন না। ওনার হয়ে বক্তব্য দিতে ওঠেন প্রক্সি প্রধানমন্ত্রী। আমাদের সংসদে অলিখিত একটা নতুন পদ সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে প্রক্সি প্রধানমন্ত্রী। তারেক রহমান কথা বলতে পারেন না, ওনার হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখেন। এরকম একটি বাংলাদেশ এবং এরকম একটি সংসদ আমরা দেখিও নাই, চাইও নাই, আশাও করি নাই। এখন আপনারা বিএনপির নেতাদের জিজ্ঞেস করতে পারেন যে এই যে শপথ নিলেন না, জুলাই সনদ বাস্তবায়নে যে বিভিন্ন রকমের বাধা সৃষ্টি হচ্ছে, এটার পিছনের কারণ কি? ওনারা এক বাক্যে আপনাদের একটা শব্দ বলে একটা বই দেখিয়ে দিবে, জানেন তো নাকি? সংবিধান। কিছু বললেই আইন আর সংবিধান। সংবিধান শুনতে শুনতে আমি গভীরভাবে চিন্তায় পড়লাম যে এই সংবিধানের ঘটনাটা কি। মানে যারা বক্তব্য দেওয়ার সময় এত ভুল করে, কাগজ ছাড়া না দেখে কথা বলতে পারে না, তারা হঠাৎ করে এত সংবিধান কেন ভালোবেসে ফেললো? তারপর আমি গভীরভাবে চিন্তা করে খেয়াল করে দেখলাম সংবিধান শব্দটা উচ্চারণ করতে গেলে শেষে আসে ধান, সংবির পর ধান। ওনারাও যে নির্বাচনী প্রচারণায় যে স্লোগান দিত, লাগারে লাগা ধান লাগা, নিম্নমানের স্লোগান, ওই স্লোগান দিতে দিতে তাদের এখন মনে হয়েছে সংবিধান মানে বোধহয় তাদের প্রতীক ধান, এই কারণে তারা সংবিধানকে এত ভালোবাসে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সংবিধান ধানের শীষের সংবিধান নয়, এই সংবিধান
72-এর মুজিববাদী সংবিধান, এই সংবিধান ভারতের নির্দেশনায় রচিত। শেখ মুজিবের আমলে বাংলাদেশের মানুষকে দমন করার জন্য, ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করার জন্য সংবিধান। এটা ধানের শীষের সংবিধান না, এটা 72-এর মুজিববাদী সংবিধান। যেই সংবিধানকে পরবর্তীতে সংশোধন করতে 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 মুজিববাদের জায়গায় হাসিনাবাদের সংবিধান বানানো হয়েছিল। এই মুহূর্তে জনাব সালাউদ্দিন সাহেব চাইছেন এই মুজিববাদ হাসিনাবাদের সংবিধানকে পরিবর্তন করে তারেকবাদের সংবিধান তৈরি করার জন্য। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আইনের দোহাই দিয়ে, সংবিধানের দোহাই দিয়ে, শিলং লন্ডনের দোহাই দিয়ে, আধিপত্যবাদের সামনে মাথা নত করে বাংলাদেশের মানুষকে যদি জুলাইকে অস্বীকার করতে বলেন, তাহলে আমরা প্রস্তুত নই। আমরা প্রস্তুতি গ্রহণ করেছি জুলাইয়ের শপথে দীপ্ত হয়ে জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমাদের আগামীতে একটি নতুন করে অভ্যুত্থানের জন্ম দিতে হবে। 1 জুলাই গিয়েছে, নতুন জুলাই আসবে। আমার দেশের স্বাধীন জনগণ রক্ত দিতে শিখে গিয়েছে। আমাদের হারানোর কোনো কিছু নাই। যাদের হারানোর ছিল তারা ভারতে পালিয়ে গেছে। নতুন করে যারা হারাতে চায় তাদেরকে এখন চিন্তা করতে হবে কোন সংবিধান এবং কোন আইনের দোহাই দিয়ে বাংলার জনগণকে তারা থামিয়ে রাখবে। ইতিমধ্যেই ক্ষমতায় আসার পরে স্বৈরাচার হওয়ার জন্য, ফ্যাসিজম সৃষ্টি করার জন্য যা যা গুণাবলী প্রয়োজন সবকিছু আমরা এই বিএনপি সরকারের মাধ্যমে দেখে ফেলেছি, দেখা শেষ। তারা ক্ষমতায় আসা মাত্রই এই যে এত গণতন্ত্রের কথা বলে, জনগণের ভোটাধিকারকে হরণ করে তারা শুরুতেই প্রশাসনের বিভিন্ন জায়গায় নিজস্ব দলীয় লোকবলকে স্থাপন করা শুরু করেছে। দেখেছেন তো আপনারা নাকি? এই যে এত মবের বিরুদ্ধে কথা বলে, মব সন্ত্রাসের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বের করে দেওয়া হয়েছে, এটাও বাংলার জনগণ দেখে ফেলেছে। তারা একের পর এক অধ্যাদেশ বাতিল করা শুরু করেছে। এই যেখানে হাসিন ভাই বসে আছে, আমরা আয়না ঘরের সকল ঘটনা তাদের মুখে শুনেছি, ব্যারিস্টার আরমানের মুখে আমি ব্যক্তিগতভাবে শুনেছি। আমি চোখে পানি ধরে রাখতে পারি নাই। বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছিল। বিএনপির অসংখ্য নেতাকর্মীর লাশটা পর্যন্ত বাড়িতে ফেরত আসে নাই। সেই গুম প্রতিকার প্রতিরোধের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশও এই বিএনপি বাতিল করতে চায়। নিজের দলের নেতাকর্মীর সাথে যারা বেঈমানি করে তারা এই দেশ বিক্রি করবে না, তার গ্যারান্টি কি এই বিএনপিকে আমরা চাই না। বিএনপির নেতাকর্মীরা কি গুম হয় নাই? আমি বাকি সকল অধ্যাদেশ বাদ দিলাম, জনাব তারেক রহমানের একবারও স্মরণ হলো না। এতটাই বিক্রি হয়ে গেছে উনি, এতটাই কঠিন ভাষায় ভারতের কাছে মুচলেখা দিয়ে দেশের মাটিতে পা রেখেছেন যে তার পক্ষে কথা বলা, তার পক্ষে জীবন দেওয়া অসংখ্য নেতাকর্মী যারা গুম হয়েছিলেন তাদেরকে উপেক্ষা করে তিনি এই অধ্যাদেশ বাতিল করে দিতে চাইছেন। নিজের দলের নেতাকর্মীকে অবজ্ঞা করে এভাবে করে একটি অধ্যাদেশ তারা বাতিল করে দিতে চায়। একটি সরকারকে স্বৈরাচার হওয়ার জন্য
এবং ফ্যাসিস্ট হওয়ার জন্য যা যা উপাদান প্রয়োজন সব তারা প্রমাণ করে দিয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন, বিচার বিভাগকে ব্যবহার করার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী নিয়োগের যে স্বাধীনতা ছিল, সেখানেও সরকারি হস্তক্ষেপ, সেই অধ্যাদেশও বাদ দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা বিচার বিভাগকে ব্যবহার করতে চায়, তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। বিরোধী দলকে দমন করার জন্য পুলিশকে নিয়ে যে অধ্যাদেশ করা হয়েছিল, সেই অধ্যাদেশকেও তারা বাদ দিয়ে দিচ্ছে। একের পর এক বিভিন্ন অধ্যাদেশকে বাতিলের মাধ্যমে তারা নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, তারা নতুন করে ফ্যাসিজমের জন্ম দিতে চায়। আর এই যে জুলাই সনদ, যা নিয়ে আমাদের নতুন করে এখন আন্দোলনে নামতে হচ্ছে, সেটা তারা মুখে বলে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, অথচ তারা সংস্কার পরিষদের শপথ নিতেই রাজি হয় না। এমন এক অথর্ব সংসদ আমরা পেয়েছি, যেখানে বিরোধী দলের নেতার বক্তব্যের পর সরকার দলের নেতা ভয়ের চোটে মাইক হাতে নিতে পারে না, মাইক পাঠিয়ে দেয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, পারিপার্শ্বিক অবস্থা দেখে আমরা এই ধারণাতেই উপলব্ধি হতে বাধ্য হয়েছি, ওই ভারতের আদেশে ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করে আওয়ামী লীগের রেখে যাওয়া অসমাপ্ত কাজ শেষ করার জন্যই ম্যানেজ ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। আমরা আর ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করতে চাই না। আমরা আওয়ামী লীগের প্রক্সি হিসেবে বিএনপিকে চাই না। আমরা তারেক রহমান প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে প্রক্সি প্রধানমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে চাই না। শিলং থেকে ট্রেনিং নিয়ে এসে ওই ভারতীয় নেতার হাতে আমরা বাংলাদেশকে দিতে চাই না। 1 জুলাই গিয়েছে, আরেক জুলাই আসতে যাচ্ছে। আমি আজকে এই 46তম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চ থেকে জাগপার সকল নেতা কর্মীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আরো একটি অভ্যুত্থান করতে হবে, আবারও আজাদির বিজয় ছিনিয়ে আনতে হবে, ইনকিলাব জিন্দাবাদ বলে ঝাঁপিয়ে পড়তে হবে, নতুন বাংলাদেশকে স্বাধীন, সার্বভৌম এবং ভারতীয় প্রভাব মুক্ত করতে হবে। তার আগে কোনো ছুটি নাই, তার আগে কোনো ছুটি নেওয়া যাবে না। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের সামনে শুধু আহ্বান জানিয়ে যেতে চাই, আমাদের নেতা, আমাদের রাহবার, জনতার প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের ডাক আসবে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সংসদে যদি সমাধান না হয়, তাহলে রাজপথে সমাধান হবে। জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে বাংলার মসনদে কোনো ভারতীয় সরকারকে আমরা থাকতে দিব না, ইনশাআল্লাহ। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সাক্ষী, আপসীন এই কাফেলার যিনি কাণ্ডারি ছিলেন, তিনি অন্যায়ের পক্ষে ভয়ে ভয়ে কথা বলতেন না। নিঃসংকোচে গলা ঝেড়ে সিংহের মতো গর্জন করতেন। জাতীয় জীবনের প্রতিটি সংকটে সবার আগে যার দরাজ কণ্ঠ শোনা যেত, তিনি আমাদের প্রিয় নেতা জনাব শফিউল আলম প্রধান। আমি আমাদের দলের পক্ষ থেকে আর একটু বেশি কৃতজ্ঞতা উপলব্ধি করি। আমাদেরই একটা অনুষ্ঠানে তিনি আমাদের আহ্বানে দাওয়াতে সামিল হয়েছিলেন। যেই অনুষ্ঠানের একটা বক্তব্যকে বিকৃত করে কতিপয় দুষ্ট লোক জামাতে ইসলামের মতো একটা সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করেছিল।
এবং সেই মামলায় প্রিয় নেতা শফিউল আলম প্রধানও একজন আসামি। আদালতে উঠেছেন, জেলে গিয়েছেন, কষ্ট স্বীকার করেছেন, কিন্তু না, তিনি অন্যায়ের সাথে আপোষ করেন। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, তার রেখে যাওয়া এই সংগঠনের হাল ধরেছেন তার অত্যন্ত স্নেহের আদরের কন্যা এবং তার সন্তান। আমরা মানসিকভাবে মনে করি যে আমরা তাদের পরিবারেরই সদস্য এবং তাদেরকে ভিন্নভাবে দেখি না। আজকের এই বাংলাদেশ যে সংকটের মুখোমুখি হয়েছে, আজকে এরকম মানুষের বড় প্রয়োজন ছিল, জোর কদমে সামনে এসে বলবে জাতির সাথে যেটা করা হচ্ছে এটা অন্যায়। 2/3 মেজরিটির অহমিকায় ভুগে জাতিকে আবার ফেসিবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলতেন, ফেসিবাদ আর জনগণের আকাঙ্ক্ষার মাধ্যমে মধ্যখানে যদি অন্য কিছু এসে দাঁড়ায়, আমি সেই শফিউল আলম প্রধান ফেসিবাদকে জনগণের দিকে এগিয়ে যেতে দেব না, এখানেই থামায় দেব। আমি আশা করি তার রেখে যাওয়া আমানতের ভার যাদের উপর পড়েছে, তারাও চলার পথে কোনো অন্যায়ের সাথে কোনো আপোষ করবে না। যেখানেই দেশের স্বার্থ, সেখানেই তাদের পথ চলা হবে অকুণ্ঠ। আমাকে অনেকে বলে এটা ছোট দল, এটা বড় দল, এটা মাঝারি দল। আমি ওই থিওরিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি একটা দল নির্দিষ্ট আদর্শ, তার কর্মসূচি, তার লক্ষ্য নির্ধারণ করে একটা দল তৈরি হয় এবং এগিয়ে যায়। দল কোনটা ছোট আর বড় এটা জনগণ বিচার করবে, এটার দায়িত্ব আমার না। আমি পার্সোনালি সুস্থ ধারায় গড়ে ওঠা দেশপ্রেমিক সকল দলকে সম্মান জানানো আমার দায়িত্ব মনে করি এবং চেষ্টা করি আমার ব্যক্তি জীবনে, সাংগঠনিক জীবনে এটাকে মেনটেন করার। আমি কালকেও সংসদে বলেছি, আমি বিশ্বাস করি বর্তমান সংসদে সদস্য হিসাবে যারা ঢোকার সুযোগ পেয়েছেন, প্রবেশ করেছেন, তাদের সকলেই মজলুম। এর মধ্যে কেউ জেল কেটেছেন, এর মধ্যে কেউ কুখ্যাত আয়না করেছিলেন, এর মধ্যে কেউ ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছেন, আবার এর মধ্যে কেউ নির্বাসন থেকেও দেশে ফিরে এসেছেন। এরকম লোকদেরকে নিয়েই আমাদের বর্তমান সংসদ। এই সংসদ যদি মজলুম জনগণের দুঃখ না বুঝে, তাইলে কোন দিনের কোন সংসদ বুঝবে? এটি হবে চরম লজ্জার। 54 বছরের দফায় দফায় যে ফেসিবাদ বাংলাদেশি জাতিকে এগিয়ে যেতে দেয়নি, সেই ফেসিবাদকে 24-এর বিপ্লবীরা ছুঁড়ে মেরেছিল বঙ্গোপসাগরে, নালায় নর্দমায় ফেলে দিয়েছিল। এখন সেই নর্দমা থেকে এটাকে তুলে আনতে চায় কারা? মনে রাখা দরকার, এই প্রজন্ম প্রমাণ করে দিয়েছে, এই প্রজন্ম যখন জেগে উঠে তখন মাসের পর মাস আর বছরের পর বছর আন্দোলন করার প্রয়োজন হয় না। তখন ওদের বুক চিতিয়ে যুদ্ধ করার সিদ্ধান্তই ফ্যাসিবাদীদের কলিজায় কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা বিশ্বাস করি এই প্রজন্ম যথাযথভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনো তাদের অবস্থান স্পষ্ট। আমরা তাদের সাথে আছি, তারাও আমাদের সাথে আছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, প্রিয় বাংলাদেশে রক্তমূল্য, জীবন মূল্য, জেল মূল্য, যত মূল্য দিতে হয়, ফ্যাসিবাদকে আর আমরা ফিরে আসতে দিব না ইনশাআল্লাহ। এবং এই লড়াই কোনো দলের জন্য নয়, গোষ্ঠীর জন্য নয়, ব্যক্তির জন্য নয়।
মদ জায়গায় থাকবে আর শুধু বোতল পরিবর্তন করা হবে, এটা আমরা চাই না। আমাদের এই জেনজিরা একজনকে সরাইয়া আরেকজনকে বসানোর জন্য এখানে এই আন্দোলন করে নাই, তারা ব্যক্তির এবং লিঙ্গের পরিবর্তন করার জন্য এই যুদ্ধ করে নাই, লড়াই করে নাই। তারা লড়াই করেছে যে বন্দোবস্ত এই জাতিকে ফেসিবাদের জাতাকলে পিষ্ট করেছিল, সেই বন্দোবস্ত পরিবর্তনের জন্য। আমাদেরও লড়াই তাই। আমরা বিশ্বাস করি ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা দেশ এবং জাতি গঠন করতে হলে একটা দলের নিজের ভিতরেই আগে ন্যায় ইনসাফ এবং গণতন্ত্রের চর্চা হতে হবে। যারা নিজের দলের মধ্যে গণতন্ত্রের চর্চা করতে পারে না, যাদের নিজেদের নেতাকর্মীদের হাতে নিজেদের নেতাকর্মীরাই নিরাপদ নয়, তারা 18 কোটি মানুষের নিরাপত্তা দিতে পারবে না, তারা জনগণকে গণতন্ত্র উপহার দিতে পারবে না, তারা ন্যায় এবং ইনসাফ জাতিকে উপহার দিতে পারবে না। জনগণ ঠিকই বুঝেছে, 24-এ জনগণ ঠিকই রায় দিয়েছে। হয়তো প্রশ্ন করতে পারেন, রায় যদি আপনারা পেয়ে থাকেন তাইলে সরকার গঠন করতে পারলেন না কেন? আমাদের রায়কে হাইজ্যাক করা হয়েছে, ডাকাতি করা হয়েছে, জনগণকে অপমান করা হয়েছে এবং ইতিমধ্যেই তার রাজসাক্ষীও পাওয়া গেছে। হ্যাঁ, গুগু বারবার আসে দান খেয়ে চলে যেতে, কিন্তু কপাল যখন মন্দ তখন কিন্তু জালে বেঁধে যায়। গুগু, তুমি একবার জনগণের ধান খেয়েছো, আবার খাওয়ার চিন্তা করো না। এবার আসলে ঠিকই তোমার লেজ, ঠিকই তোমার পা, ঠিকই তোমার ডানা অবশ করে দেওয়া হবে। বলবেন যে আপনাদেরকে জনগণ ভোট দিয়েছে, তার প্রমাণ কি? 70% জনগণ হার পক্ষে ভোট দিয়েছে, এটাই তার প্রমাণ। আমরা হার পক্ষে ছিলাম, আমরা হার পক্ষে আছি। আমরা জনগণের সুপ্রিম উইলে আমরা সম্মান দেখিয়েছি, আমরা দেখিয়ে যাব। এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব, আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। অতীতের রেকর্ড এই বাংলাদেশে আছে। কেয়ারটেকার সহজে আসে নাই, ওই রকমই আমাদের আনা বিল ফেলে দেওয়া হয়েছিল। আমরা বলেছিলাম, চেয়েছিলাম সংসদে প্রতিকার, দিয়ে দিলেন আমাদেরকে জনগণের কাছে ফিরিয়ে। আমরা জনগণকে নিয়েই দাবি আদায় করব এবং দাবি আদায় হয়েছে। এবারও আমরা চেয়েছিলাম সংসদের ভিতরে ইতিবাচক গঠনমূলক বিতর্কের মধ্য দিয়ে তার অবসান হোক, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হোক। না, এই সংসদ আমাদের আকাঙ্ক্ষাকে উপলব্ধি করতে, সম্মান করতে ব্যর্থ হয়েছে। আমরা তাই বলেছি, জনগণের রায় বাস্তবায়নের জন্য এখন আমরা সংসদ থেকে জনগণের কাছেই ফিরে যাচ্ছি। এবং গত পরশুদিন জনগণকে সাথে নিয়ে প্রথম কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। এটা শুরু। এর ভিতর দিয়ে ইনশাআল্লাহ যে আন্দোলন গড়ে উঠবে, এটা কোনো দল, ব্যক্তি, গোষ্ঠীর জন্য হবে না, এটা হবে 18 কোটি মানুষের জন্য। অন্ধতার সাদা ছড়িটি বারবার হারায় না। আমরা একবার হারিয়েছি, এই ছড়িকে এখন দাঁতে কামড় দিয়ে আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি দুঃখ প্রকাশ করছি। পর্যাপ্ত সময় হাতে নিয়ে রওনা করেছিলাম, আসতে পারলাম না। কেন জানেন? বাংলাদেশ তেলের উপরে বাসছে, এই জন্য আমি আসতে পারি নাই। সংসদে যখন সরকারি দলের মন্ত্রীরা কথা বলেন, এমপিরা কথা বলেন, তখন মনে হয় বাংলাদেশে এখন দুধের নহর নয়, তরল সোনার নহর এখন বয়ে যাচ্ছে। আমরা যখন জ্বালানি সংকট আর জনগণের ভোগান্তি নিয়ে কথা তুলি, আমাদের নোটিশটা আলোচনায় আসতেই দেওয়া হয় না। ভয়, সত্য জনগণের কাছে প্রকাশ পেয়ে যাবে। তো পেঁচা চোখ বন্ধ করে রাখবে বলে আগামীকালকের সূর্য কি উঠবে না? অবশ্যই। আজকের সূর্য যেমন উঠেছে, কিয়ামত যদি না হয়
আগামীকালও ইনশাল্লাহ সূর্য পূর্ব দিকে উঠবে। পেঁচার চোখ বন্ধ থাকার উপর সূর্যের উঠা না উঠা নির্ভর করবে না ইনশাল্লাহ। পাম্পে, এক একটা পাম্পে লাইনে হাজার হাজার গাড়ি এবং মোটরসাইকেল দাঁড়ায় আছে লাইনের পর লাইন, এখন আর চাকাই ঘুরে না। সেদিন দেখলাম যে একটা গাড়ি তেল নাই, এখন গাড়ি ছাড়া আবার তেলও দিবে না, এই জন্য গাড়ির সামনে গরুর গাড়ি দিয়ে গাড়ি টানতেছে। আমাদের মন্ত্রীরা বলে আগের চাইতে আমাদের তেলের রিজার্ভ এখন অনেক বেশি, চাহিদা বেড়ে গেছে। তো তোমাদের তাইলে ব্যবস্থাপনার দুর্বলতা, এটা তোমরা শুধরে উঠো না কেন? জনগণকে কেন ভোগান্তি করছো? আজকে সেই গাড়ির চাপে পড়ে আমার গাড়িরও তেল প্রায় শেষ হয়ে যাওয়ার উপক্রম। 1 ঘন্টার মতো এই রাস্তায় কাটাই দিলাম, একদিকে তেল পাই না, আরেকদিকে তেল যা আছে ওই তেল না পাওয়া ভাইদের কষ্টের কারণে এই তেলও শেষ। শুধু কি গাড়ির তেল? কৃষি নির্ভর একটা দেশে এই মৌসুমে খামারিরা হা করে চেয়ে আছে, তাদের ফসলে সেচ করবে, পানি দিবে, নাই। আবার এখন ওই কুলাইয়েতেও আবার তেল দেয় না, ডিজেল দেয় না, বলে যে না আপনি কার্ড নিয়ে আসেন। সে কার্ড আনবে কিভাবে? এখন তাইলে পাম্পগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এর কৌফল হিসাবে আগামী মৌসুমে আমাদের খাদ্য উৎপাদন মারাত্মক ব্যাহত হবে এবং খাদ্য ঘাটতিতে বাংলাদেশ পড়বে। অবশ্য এই দেশে আমরা দুর্ভিক্ষ দেখেছি 74 সালে, কারো ঘর পড়ে আর কেউ সেই ঘরে তাকে আলু পোড়া খায়। এখন যারা আছে তারা বোধহয় আলু পোড়া খাওয়ার অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন। আমরা জনগণকে কথা দিচ্ছি, আমরা 77 জন যারা আপনাদের হয়ে সংসদের ভিতরে ঢুকেছি, আমরা 77 জন 18 কোটি মানুষকেও পাহারা দেব। আর সংসদের ভিতরে জাতির কপাল নিয়ে কেউ ডাকাতি বা সিনিমিনি করতে না পারে তারও পাহারা দেব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরা কোনো অন্যায়ের কাছে মাথা উন্নত করব না এবং অন্যায়ের ব্যাপারে ছাড়ও দেব না। আমাদের পলিসি স্পষ্ট, ন্যায় কাজে সহযোগিতা সমর্থন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ, সেই দেয়াল আমরা তুলে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ বাংলাদেশকে নব্য ফেসিবাদের হাত থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিন। এই লড়াইয়ে সবাইকে, আপামর জনতাকে আমি শরীক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, কারণ লড়াইটা জনগণের জন্য, আমাদের জন্য না। ইনশাআল্লাহ ন্যায় এবং সত্যের এই লড়াইয়ে আমাদেরই বিজয় হবে, জনগণেরই বিজয় হবে, ফেসিবাদীরা হেরে যাবে ইনশাআল্লাহ। আমি বলেছি যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেই দিন থেকেই নতুন করে আবার ফেসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা এই যাত্রার কদম কদম যাত্রা আমরা থামিয়ে দেব ইনশাআল্লাহ, আমরা আগাতে দেব না। আর একটা বিষয় বলেই শেষ করছি, জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য আমাদের ফেরেশতা শিশুদের উপরে প্রথমে হাত পড়েছে, তাদের স্কুল বন্ধ করে দিয়ে ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। করোনার সময় দারুণ ব্যাহত হয়েছে, অনেক শিশু সন্তান ড্রপ আউট হয়ে গেছে, লেখাপড়া শুধু ছাড়ে নাই, সে বিপথে চলে গেছে, কিশোর গ্যাংয়ের অংশ হয়ে গেছে। এখন আবার যদি একই পথে এই সরকার হাঁটে তাহলে এই জাতিকে অন্ধত্ব এবং মূর্খতার চাদরে ডেকে দেওয়ার সিদ্ধান্ত নেবে এই সরকার। আমরা এটা রুখে দেব, এইটাও আমরা মানব না। আমাদের সন্তানদের মেধা হত্যা করার সুযোগ আমরা কাউকে দেব না। আমাদের বার্তা স্পষ্ট, সব ব্যবস্থাপনা নেওয়ার পরে সর্বশেষ হবে শিক্ষার উপর, এর আগে নয়। শিক্ষা দিয়ে নয়, লোড ম্যানেজমেন্ট বলেন আর ডিমান্ড ম্যানেজমেন্ট বলেন, আমার শিশু সন্তানদেরকে দিয়ে নয়, শিক্ষা দিয়ে নয়। এটা সবার শেষ। এটা 18 কোটি মানুষের জন্য, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, মাথা উঁচু করে দাঁড়ানো একটা শিক্ষিত জাতির জন্য আমরা এখানে কোনো কম্প্রোমাইজ করব না। আবারও আজকের এই আলোচনা সবার শুভকামনা করে এবং জাগবার অব্যাহত অগ্রযাত্রা মহান মাবুদের দরবারে কামনা করে আয়োজক সবাইকে, সংগঠনের সবাইকে, সুধীমণ্ডলীকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।